শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজকে শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরীর সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছে নাট্যোৎসবের সময়সূচি। শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ, এই স্লোগান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে 7 দিনব্যাপী মূল্যবোধের নাট্য উৎসব 2016। এই আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামীকাল সন্ধ্যায় প্রদর্শিত হবে 3টি নাটক, সুস্বর প্রতিবিম্ব, মান্য বরেশু ও বিবর্ণ সভ্যতা। নাট্য উৎসব চলবে 7 সেপ্টেম্বর পর্যন্ত। এবার জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে 11 জন শিল্পীর দলীয় প্রদর্শনী প্যাপিরাস। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা, এই সময় চলবে 8 সেপ্টেম্বর পর্যন্ত। গুলশান এভিনিউয়ের রেডিয়াস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধার একক চিত্রকলা প্রদর্শনী মোহাম্মদ আলী দ্য লিজেন্ড লাইভস অন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা, এই সময় প্রদর্শনী চলবে 10 সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 থাকছে আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠান যত মধুর ভুলগুলি। রাত 8:20 থাকছে ফেরদৌস হাসানের পরিচালনায় ধারাবাহিক নাটক মায়া। এখন কি করতে চাও? আমি ওদের নেতা অলোক পাতাংকে খুঁজতে লোক পাঠিয়েছি। আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। ওদের আপাত দৃষ্টিতে শান্ত এবং সৌম্য মনে হলেও ওরা কিন্তু ভীষণ রাগী, এবং ওরা যে কতটা হিংস্র হতে পারে, ভয়াবহ হয়ে উঠতে পারে, সে সম্বন্ধে তোমার একটা ধারণা থাকা দরকার। রাত 9টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় ফারাহ শারমিনের উপস্থাপনায় সঙ্গীতানুষ্ঠান তারায় তারায় রচিত। রাত 9:40 থাকছে সুমন আনোয়ারের পরিচালনায় ধারাবাহিক নাটক সিনেমাওয়ালা। আপা মেকআপে বসবেন না? না, আগে একটু মুখটা ভালো, তারপরে মেকআপে বসবে। আপা আমার ভাইরা না কিছু করে না, সবাই মিলে তারা বিদেশ পাঠাতে চাই, কিছু টাকার দরকার, আপনি পরে সব টাকা কাইটে নিয়েন। রাত 11:30টায় দেখবেন শিশির সালমানের পরিচালনায় অনুষ্ঠান অ্যাডভেঞ্চার ম্যান। রাত 12:10 রয়েছে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান সূচি। আগামীকাল জাতীয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিমের 27তম মৃত্যুবার্ষিকী ও সেবা দিবস। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো, আপনি ভালো? এই তো জি, ভালো আছি। তো এত ব্যস্ত সময়ের মধ্যে আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আজকে ডাকার জন্য। তো আগামীকাল জাতীয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিমের 27তম মৃত্যুবার্ষিকী এবং সেই সাথে সেবা দিবসও। তো প্রথমেই যে প্রশ্নটা আসে যে ডক্টর ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী এবং সেবা দিবস দুটো একসাথে, এটা কেন? খুবই একটা ভালো প্রশ্ন। ডাক্তার ইব্রাহিম স্যার যেদিন মারা যান, জি, সেদিনও কিন্তু বারডেম হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ হয়নি। কিন্তু ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম মৃত্যুর আগে বলেছিলেন, আমার মৃত্যুর দিনও যেন বারডেমের চিকিৎসা সেবা বন্ধ না হয়। মানে এটা হওয়াটা স্বাভাবিক ছিল। যিনি প্রতিষ্ঠানটা তৈরি করলেন তার মৃত্যু দিবসে মানে ঘোষণা দেওয়া হবে ছুটি এবং সবকিছু বন্ধ, কিন্তু উনি বলছেন সেবাটা যেন অব্যাহত থাকে। এই যে তার রোগীদের প্রতি যে তার একটা অকৃত্রিম ভালোবাসা এবং তাদের প্রতি যে মমত্ববোধ, এইটা থেকেই আমাদের যে ন্যাশনাল কাউন্সিল, জাতীয় পরিষদ, একটা ডায়াবেটিক সমিতি, তারা সিদ্ধান্ত নেয়
যে ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকীটা আমরা সেবা দিবস হিসেবে পালন করব। আচ্ছা আচ্ছা। অর্থাৎ মৃত্যুবার্ষিকী তো সবাই করে, জি। কিন্তু আমরা এমনভাবে ওই দিনটা পালন করবো যাতে রোগীরা বেটার ট্রিটমেন্ট পায়, বেটার সেবা পায় এবং তাদেরকে জন্য আলাদাভাবে একটু দেখা হয়। এটার জন্য স্মরণ করা হয় ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম আজকের দিনে নাই, কিন্তু তার যে সেবার মনোভাবটা ছিল, তার রোগীদের প্রতি যে মমত্ববোধটা ছিল, সেটার জন্য আমরা রোগীদেরকে দেখাতে পারি। আচ্ছা, এবং সেই জিনিসটা যেন অব্যাহত থাকে আর কি। অব্যাহত থাকে, এই জন্যই দিবসটাকে বলা হয় সেবা দিবস। চমৎকার। তো সেক্ষেত্রে আগামীকাল ওনার মৃত্যুবার্ষিকী কিভাবে পালন করা হচ্ছে, কালকে কিভাবে সবাই স্মরণ করবে, বা একটু স্পেশাল কেয়ার আপনি বললেন আগামীকাল হবে, তো সেটা কিভাবে, কি কি আয়োজন দিবসটা থাকছে? শুরু হয় পথ রেলি, এবং এটা আপনার কিছুটা মানে ফ্রি ব্লাড টেস্ট করা হয় রোগীদের, যারা মানে অনেকে হয়তো জানে না যে তার ডায়াবেটিস আছে, কিন্তু হয়তো যে বিভিন্ন জায়গায় আমরা ফ্রি টেস্টগুলো করি, তার ফলে অনেকে আগ্রহী হয়ে আসে যে ডায়াবেটিসটা আছে কিনা দেখি। আচ্ছা। তার জন্য দেখা যায় অনেকে ডায়াবেটিস ধরা পড়ে এবং তারা তখন থেকে নিয়মিতভাবে ডায়াবেটিস চিকিৎসা নিয়ে যেসব বিপদের ঝুঁকিগুলো থাকে সেগুলো থেকে মুক্ত থাকতে পারে। এই একটা। আরেকটা হচ্ছে যে আমরা সেমিনার, সভা এগুলো করি যাতে করে মানুষের অ্যাওয়ারনেসগুলো বাড়ে। যেমন আমাদের একটা সকালে আলোচনা অনুষ্ঠান আছে যেখানে মাননীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আসবেন, সেখানে আলোচনা সভা হবে, বিভিন্ন রোগীদের আসবে, তাদের কথা তারা বলবে, অনেকেই থাকবেন, তারা শুনবেন, ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম সম্বন্ধে শুনবেন, ডায়াবেটিস সম্বন্ধে শুনবেন। এছাড়াও আমাদের বিভিন্ন মিডিয়াতে কিন্তু আমরা অনুষ্ঠান করি অ্যাওয়ারনেসের জন্য। সারা দেশব্যাপী বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন রেডিওতে, পত্রপত্রিকায় আমাদের ক্রোড়পত্র হয়, এবং তার ফলে মানে সারা দেশের মধ্যে আমরা একটু মানুষকে সচেতন করার চেষ্টা করি, কারণ ডায়াবেটিসটা এখন এমন এক পর্যায়ে চলে আসছে, সবচেয়ে কমন রোগ বলা যায় ডায়াবেটিস। হ্যাঁ, এটা একটা মানে কমন রোগ শুধু না, এখন তো মহামারী। পৃথিবী মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন এখন বলছে ডায়াবেটিসটা কিন্তু একটা মহামারী। আগে যেমন ছিল না যে পরিবারে যদি ডায়াবেটিস থাকে তাহলে ছেলেমেয়ের হতেই পারে, জি, এরকম একটা কথা ছিল। এখন কিন্তু তাও না, পরিবারে নাই কিন্তু ছেলেমেয়েদের হচ্ছে। কারণ এখন তো সমস্যা হচ্ছে কি, এখন দেখেন নগরায়নের জন্য যে আমাদের যেগুলা সিভিলাইজেশনের সাথে সাথে আমাদের কিন্তু নগরায়ন হচ্ছে, এবং সেখানে দেখেন খেলার মাঠটা কিন্তু এখন পাওয়া যাচ্ছে না, সবকিছু মানে মানে ঘরে বসে বসে ছেলেমেয়েরা খেলছে, ইন্টারনেট, কম্পিউটার, আপনি যাই বলেন, মোবাইল থেকে শুরু করে সবকিছু তারা বসার ভেতরেই তো আছে, এক্সারসাইজের যে জিনিসটা সেটা হচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে কেউ নাই। আরেকটা হচ্ছে যখন ফাস্ট ফুডগুলো এত বেশি যত্রতত্র এখন ছড়িয়ে যাচ্ছে অলিতে গলিতে, আপনি সব জায়গায় দেখেন ফাস্ট ফুড। এখন তো বাচ্চারা বাসা থেকে টিফিনও নিয়ে যায় না, মায়েরা টাকা দিয়ে দেয়, পাশের দোকান স্কুলের হয়তো ফাস্ট ফুড কিনে খাচ্ছে, সফট ড্রিঙ্কস খাচ্ছে। এগুলো কারণ কিন্তু মুঠিয়ে যাচ্ছে তারা মানুষরা, এবং তাতে দেখা যায় ডায়াবেটিসের যে আধিক্যটা আগে ছিল সেই তুলনায় আরো বেশি বেড়ে গেছে। সুতরাং এই যে সেবা দিবসগুলো আমরা করি, আমাদের কারণটা হচ্ছে যে মৃত্যুবার্ষিকী তো হবেই, কিন্তু মানুষ যদি সচেতন হয় যে ডাক্তার ইব্রাহিমের যে স্বপ্নটা ছিল, ইনি যে মহান একটা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন 1956 সালে, যেটা ডায়াবেটিকের একটা প্রতিষ্ঠান, এই সেগুনবাগিচার একটা টিন শেড বিল্ডিং 1956 সালে কি লক্ষ্য নিয়ে উনি বারডেমটা তৈরি করেছিলেন, সেটাই আমি চিন্তা করি যে উনি একটা বিরাট মানে বা ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন আমি মনে করি। হ্যাঁ, এবং তিনি যে চিন্তা করতে পেরেছিলেন সেই সময় 56 সালে যে ডায়াবেটিসটা এমন একটা রোগ যেটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে আগামীতে, এবং তখন তিনি পরিকল্পনা নিয়েই কিন্তু ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে যেটা বারডেম হাসপাতাল শাহবাগে বিশাল অট্টালিকায়, যেখানে হাজার হাজার রোগীরা, ডায়াবেটিক রোগীরা আসছে চিকিৎসা সেবার জন্য। তো সেটা আমি মনে করি তার যে একটা বিশাল স্বপ্নদ্রষ্টা তিনি ছিলেন, এবং এখনকার জগতে তো চিন্তা করা যায় না। এই যে বারডেম হাসপাতালটা সারা ওয়ার্ল্ডে, আমি তো সারা দেশ পৃথিবীর অনেক দেশে গিয়েছি এই ডায়াবেটিস সংক্রান্ত সেমিনারে, আমি কোথাও এই ধরনের একটা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বা হসপিটাল আমি দেখিনি। মানে ইন ওয়ান সেন্টার ইউ গেট অল দ্য ফেসিলিটিস। মানে আমি দেখেন, আমি তো ডেন্টালের প্রফেসর, আমি 1986 সালে এই ডায়াবেটিক এই ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের আগ্রহে কিন্তু আমি পিজি হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম, আমি চলে আসি বারডেমে, উনি আমার নিয়ে আসেন, এবং আমার শুরু কিন্তু তার হাত দিয়ে, এবং তিনি বলেন যে বারডেমে এই ডেন্টাল বিভাগটা চালু করতে হবে। এবং তখন কিন্তু অনেকেই সমালোচনা করেছিল ডেন্টালটা কেন ডায়াবেটিসে হবে, কিন্তু এখন দেখেন 5টা যে কমপ্লিকেশন ডায়াবেটিসে হয়, 5টা জটিলতা, যেমন
নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, রেটিনোপ্যাথি, এই যে চোখের ছানি পড়ে, তাহলে মানুষের কিডনি সমস্যা হয়, ব্রেন স্ট্রোক হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস, বার্জাস হয়, পায়ে গ্যাংগ্রিন, পা কেটে ফেলতে হয়, এই যে সমস্যাগুলা, এগুলোর সাথে সাথে এখন গবেষণায় দেখা যায় মাড়ির রোগ, যেটা মুখের রোগ, এটাও কিন্তু একটা জটিলতা ডায়াবেটিস হলে হয়। আচ্ছা আচ্ছা। তো তিনি সেটা চিন্তা করেছেন 86 সালে আমাকে এনে। এটা বিশাল, আমি এখন চিন্তা করলে অবাক লাগে যে তার মতো একজন মানুষ অনেক দূরের চিন্তাটা আসলে তখনই চিন্তা করেছিলেন। এখন এরপর তো আমি অনেক গবেষণা করেছি, ডক্টরেট করেছি এটার উপরে, পৃথিবীর প্রায় 27টি দেশে আমার গবেষণা কাজ আমি প্রেজেন্টেশন করেছি। আমি কোনো দেশে এইরকম একটা ডায়াবেটিক সেন্টার দেখিনি যেখানে একটা কেন্দ্রে একটা ডায়াবেটিক পেশেন্ট আসলে সে চোখের বিভাগ পাচ্ছে, হৃদরোগ পাচ্ছে, কিডনি পাচ্ছে, গাইনি পাচ্ছে, আমার ডেন্টাল পাচ্ছে, তারপরে স্কিন পাচ্ছে, তারপর সব ধরনের বিভাগ কিন্তু একটা হাসপাতালের মধ্যে। একজন ডায়াবেটিক রোগী যদি কখনো ডায়াবেটিস তার হয়ে যায়, তখন এই বারডেম হাসপাতালে সে নিবন্ধন করে, রেজিস্ট্রেশন করে, একটা বই দেওয়া হয় তাকে, গাইড বই। সেই গাইড বইটা সে রেগুলার মাসে মাসে আসে, ব্লাড সুগার দেয়, মনিটরিং হয়, ডাক্তার তাকে দেখেন, একজন পথ্যবিদ আছে, ডায়েটিশিয়ান, সে তার ডায়েট চার্ট করে দিচ্ছে, তারপরে তাকে আমরা বিভিন্ন বিভাগ থেকে তাকে পরীক্ষা করে দিচ্ছি। সুতরাং একজন ডায়াবেটিক রোগী সারা জীবন তার একটা হাসপাতাল হয়ে গেল যে তারে দেখভাল করবে। এরকম একটা ইউনিক সেন্টার পৃথিবীর কোথাও নাই। তো সেই হিসেবে আমি বলবো যে ডক্টর মোহাম্মদ ইব্রাহিমের যে ক্রিয়েশনটা, সেই ইউনিক ক্রিয়েশন। উনি হয়তো পৃথিবীর অন্য কোনো দেশে জন্মালে নোবেল প্রাইজ পেয়ে যেতেন, কিন্তু আমাদের দেশে জন্মেছেন এমন একটা মহাপুরুষ। আমি বলবো যে হাজার হাজার লক্ষ লক্ষ ডায়াবেটিক রোগী আজ চিকিৎসা সেবা পাচ্ছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারছে, এবং তাদের জন্য একটা শেল্টার হচ্ছে। তো সেক্ষেত্রে এই যে 1956 সালে উনি যে লক্ষ্য নিয়ে বারডেমটা করেছিল, এখন এই 2016 সালে এসে কি মনে হয় বারডেমটার কি অবস্থা? এখন তো মানে রোগীর সংখ্যা এত বেড়ে গেছে, যার জন্য ডায়াবেটিক সমিতি যেটা করেছেন সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু স্যাটেলাইট সেন্টার করা হয়েছে। যেমন মিরপুরের রোগীকে আর বারডেমে শাহবাগে আসতে হবে না, তাকে ওইখানে NHN আন্ডার একটা সেন্টার করা আছে। তারা মিরপুরে, উত্তরাতে, ধানমন্ডিতে, বিভিন্ন জায়গায় যাত্রাবাড়ি সহ বিভিন্ন, এবং এছাড়াও আপনার 64টা জেলায় কিন্তু ডায়াবেটিক সমিতির শাখা আছে। আপনি বরিশাল বলেন, খুলনা বলেন, রংপুর বলেন, দিনাজপুর বলেন, কুমিল্লা বলেন, সিলেট বলেন, সব জেলায় কিন্তু ডায়াবেটিক সমিতির শাখা আছে, যেখান থেকে ডায়াবেটিক সমিতি প্রতিটা জেলায় তারা সেবা পেতে পারে। মানে সেটার জন্য তাদেরকে ঢাকায় বারডেমে আসতে হচ্ছে না। যদি বেশি কোনো জটিলতা না হয়, বিশেষজ্ঞ চিকিৎসকে দেখাতে না হয়, তাহলে কিন্তু তারা নিয়মিত যে চিকিৎসা ব্যবস্থাটা ডায়াবেটিস রোগীদের দেওয়া হয় সেগুলো কিন্তু জেলায় জেলায় হচ্ছে। এবং ঢাকার মধ্যে যেহেতু একটা ঢাকা এখন যানজটের শহর হয়ে যাচ্ছে, অনেকে আসতে পারেন না বা এইখানে বারডেমে ভিড় দেখে মনে করেন যে এখানে যাবো কেন, তাদেরও কিন্তু বিভিন্ন এলাকায়, যেমন যেটা আমি বললাম উত্তরা, মিরপুর, বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকা ভিত্তিক কিন্তু বিভিন্ন সেন্টার করে দেওয়া আছে, যেখানে ডায়াবেটিক সমিতি আন্ডারেই কিন্তু এগুলা পরিচালিত হয়। সুতরাং তারা সেখানেই দেখাতে পারেন, তারা সেখানে চিকিৎসা সেবা পেতে পারেন। সেটা সহজ করার জন্য, যেমন ঢাকায় তো সেবাটা পাচ্ছে ডায়াবেটিকের, আপনি বলেন জেলায় জেলাও সেবাটা পাচ্ছে, কিন্তু গ্রামে ডায়াবেটিক সেবাটা পাওয়ার জন্য কোনো পরিকল্পনা বা কিছু? গ্রামের জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের একটা অডিও ভিজুয়ালের মাধ্যমে যেটা কেন্দ্র স্থাপন করা হয়েছে, যে ডায়াবেটিক ওই যে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকেও যদি একজন কেউ ডায়াবেটিক সেবা পেতে পারে, তাহলে কিন্তু তাদেরকে সে ভিডিওর মাধ্যমে তাদেরকে সেবাগুলো দেওয়া হচ্ছে। এবং কিছু কিছু ডাক্তারকে ট্রেনিং দেওয়া হচ্ছে, যারা বিভিন্ন চেম্বারে তাদের নিজস্ব জায়গায়ও কিন্তু ডায়াবেটিক রোগীরা আসলে যাতে স্পেশাল ট্রেনিংটা নিয়ে গিয়ে তাদের সেবাটা পরিচালিত করতে পারে। সুতরাং এই ডায়াবেটিক সমিতি সারা দেশব্যাপী ডায়াবেটিক রোগ নিয়ন্ত্রণে, পরিচর্যায়, চিকিৎসায় একটা ব্যাপক মানে ব্যবস্থা গ্রহণ করেছে। যেহেতু বিভিন্ন জায়গায় জায়গায় সুবিধাটা আমরা এখন পাচ্ছি, তবুও কিন্তু বারডেমের যে ভিড়টা পেশেন্টদের সেটা কিন্তু থেকেই যাচ্ছে। তো সেক্ষেত্রে পেশেন্টের তুলনায় আপনার যদি বলি ডক্টরের ব্যাপার বা সিটের ব্যাপার বা ভর্তির ব্যাপার, এই সুযোগ সুবিধাগুলো কি যথাযথ আছে? হ্যাঁ, অবশ্যই সেগুলো তো যথাযথই আছে। বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সেন্টারগুলোতে কিন্তু হাসপাতাল নির্মাণ করা হয়েছে, যেগুলো কিন্তু রোগীরা ভর্তি হতে পারে। বারডেম হাসপাতালেও তো বিভিন্ন স্পেশালিটির বিভিন্ন কেসগুলো দেখা হয়, এবং বারডেম 2 বলে কিন্তু সেগুনবাগিচাতে আরেকটা হাসপাতাল গত কয়েক বছর যাবত চালু হয়েছে, যেখানে মহিলা ও শিশুদের চিকিৎসা দেওয়া হয়। সুতরাং মহিলা শিশুদের বেশিরভাগ ক্ষেত্রে ওই হাসপাতালে বারডেম 2-তে যেটা সেগুনবাগিচা, সেখানে চিকিৎসা ব্যবস্থা করা হয়। এছাড়াও আরো নতুন ভাবে কিছু করার কি পরিকল্পনা আছে বারডেমকে নিয়ে আপনাদের? অবশ্যই, বারডেম তো যেহেতু আমাদের এখন যেটা মিরপুরে যেটা একটা আপনার BIHS যেটা হয়েছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেডিকেল হেলথ সায়েন্স, সেখানে কিন্তু
আপনার একটা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে, সেখানেও কিন্তু চিকিৎসা ব্যবস্থা দেওয়া হচ্ছে, হাসপাতাল হয়েছে। আচ্ছা, সুতরাং এখন বারডেম শুধু না, ডায়াবেটিক সমিতির নেতৃত্বে সারা দেশব্যাপী ডায়াবেটিক রোগীদের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণের যত কিছু প্রয়োজন সেটা সরকারের সহযোগিতায় করা হচ্ছে। আচ্ছা, তো বারডেম নিয়ে তো আমরা অনেক কিছু জানলাম। আপনি প্রথমে একটু বললেন যে ডায়াবেটিসটা হওয়ার কিছু কারণও আমরা একটু এখন জানলাম, যে যেটার কারণে ডায়াবেটিস এখন বেশি হচ্ছে। তো এই যে এত বেশি ডায়াবেটিক রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, কিভাবে আমরা রোধ করতে পারি, কিভাবে দূরে থাকতে পারি? এটা খুবই একটা ভালো প্রশ্ন। আগে কিন্তু ছিল না যে ডায়াবেটিস প্রতিরোধ করা যায়, বলতো যে বংশে থাকলেই হবে। এখন কিন্তু বিজ্ঞান বলছে যে ডায়াবেটিস প্রতিরোধযোগ্য। এবং প্রতিরোধযোগ্য কিভাবে এখন বলা হচ্ছে, বিজ্ঞানীরা বলছেন, বিশেষজ্ঞরা বলছেন যে ডায়াবেটিসটা যদি আমরা লাইফস্টাইল মডিফিকেশন করি, জীবন ব্যবস্থা পরিবর্তন করি, তাহলে কিন্তু সেটা আমরা রোধ করতে পারি। যেমন ধরেন আমরা যে, আমি একটু আগে বললাম যে আমরা বসে বসে কাজগুলো যে করি, আমাদের বাচ্চারা তো কম্পিউটারাইজড হয়ে যাচ্ছে, মানে তারা নেটওয়ার্ক ছাড়া কিছু বুঝে না। খেলার মাঠ যেহেতু নাই এবং তারা সে বাধ্য হচ্ছে, সুতরাং এই খেলার মাঠ তাদেরকে দেওয়ার জন্য সেগুলো ব্যবস্থা করতে হবে। তাদের যেখানে খেলার মাঠ আছে সেখানে তাদের নিয়ে যেতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে তাকে রাখতে হবে, ব্যায়ামটাকে করাতে হবে, এবং যেগুলো ফাস্টফুড তারা খাচ্ছে এখন সেগুলো তাকে বন্ধ করতে হবে। তো বাবা মাকে সেই ধরনের প্রশিক্ষণও দিতে হবে, সচেতন করতে হবে, যেন বাবা মাও কিন্তু এখন দেখা যায় যে ফাস্টফুডের দোকানে তাদের নিয়ে যাচ্ছেন, কিন্তু তারা বুঝতে পারছে না যে আলটিমেট রেজাল্টটা যে কত খারাপ হতে পারে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু অ্যাওয়ারনেসের মাধ্যমে, সচেতনার মাধ্যমে প্রতিরোধ করা যায়। আর যেটা হচ্ছে যে আমরা যে সবসময় মনে করি যে কাজগুলো আমরা করি, মনে করেন যে ব্যায়ামটা তো সবসময় যে মাঠে গিয়ে দৌড়াতে হবে তাই তো নয়, ঘরে বসে ব্যায়াম করা যায়, যেগুলো এক্সারসাইজ, যোগা পর্যন্ত করা যায়। এখন তো ট্রেডমিলে বাসায়ও কিনে করা যায়, এবং আমরা তো যোগা যেগুলো এখনকার ব্যায়াম হচ্ছে সেগুলোও কিন্তু করতে পারি, যেগুলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, সেগুলো মোটামুটি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা একটু খাবার রোধ থেকে আমরা ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারি। অবশ্যই। আচ্ছা, কথা বলে অনেক ভালো লাগলো। সময় থাকলে আসলে আরো অনেক কিছু বিষয় আমরা জানতে পারতাম, তবুও যতটুকু জেনেছি মনে হয় দর্শকদের অনেক উপকারী হবে আর কি। তো শুভ সন্ধ্যা আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দর্শকদেরকে আমি অনুরোধ করবো যে ডায়াবেটিসটা এখন নিয়ন্ত্রণযোগ্য শুধু না, প্রতিরোধযোগ্য। সুতরাং ডায়াবেটিস প্রতিরোধে আপনারা প্রতিদিন কিছু ব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন, ফাস্ট ফুড পরিহার করুন। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntv.bd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।